অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, চোর, বালি চোর, গরু চোর, অমুক। 11 সাল ধরে বিজেপি করলাম, 11 সালই শুধু অভিযোগ লাগে, কিন্তু বিজেপি ওটা মানে না। আমার পছন্দের নেতা কোনটা, মোদি না মমতা? উনি ছাড়া কেউ চলতে পারবে না। কুচিয়ে দিয়েছে কেটে। আমি দেখছিলাম একটু আগে দাঙ্গা লাগানো হচ্ছে, আমরা হয়তো সামনে থেকে দেখছি। তৃণমূলের কি মনে হয়, সততা বলে কি কোনো কিছু আছে? হিউজ পরিমাণ টাকা, খুব কাছের বন্ধু বলে আমি বলছি, আমি বলতাম না। বলো বলো। হোয়াটসঅ্যাপ, আজকে আমি এমন এক জায়গায় আছি যেখানে দেখতে পাচ্ছেন মামা ভাগ্নে স্পেশাল মুড়ি মিল। হ্যাঁ, এই মুড়ি মিলের যে মালিক তিনি একজন বুথ কর্মী এবং তিনি এককালীন একজন বিজেপির সহ সভাপতি ছিল তথা বর্ধমান জেলার, কিন্তু আজকে বর্তমানে তিনি কিন্তু একজন তৃণমূলের যোগদান করেছেন এবং তৃণমূলের একজন বুথ কর্মী হিসেবে কাজ করছে। বাট আজকে পুরো বিষয়টা জানবো লোকাল ইয়াং জেনারেশনে, কিন্তু তার কিন্তু এই এলাকায় মেমারি থানা, বর্ধমান জেলার মেমারি থানায় তার কিন্তু পপুলারিটি কিন্তু কম নয়। তো সেই জন্য আজকে তার যে জার্নিটা, এই এত বড় একটা ছোটকে এত বড় একটা সাম্রাজ্য করে ফেলেছে এবং এই তৃণমূল থেকে বিজেপি আসার যে জার্নিটা, একজন বুথ কর্মীর যে জার্নিটা কি হয়, এই টোটালি কিন্তু আজকে এই দাদার সঙ্গে কথা বলে কিন্তু আজকের আমি এই ভিডিওতে এক্সপ্লোর করার চেষ্টা করবো। বাস চ্যানেল প্রথমে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল আইকনে প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনি যদি কোনো রাজনৈতিক দিকে যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানান এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত। এই হচ্ছে সেই দাদার বিশাল সাম্রাজ্য, মামা ভাগ্নে স্পেশাল মুড়ি মিল, উলোড়া, ঘোষপাড়া, রসুলপুর, পূর্ব বর্ধমান। তো কোথায় বাবিদা? বাবিদা আসছি। আরে আসো 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 আসো, কেমন আছো? হ্যাঁ ভালো, ভালো, অনেকদিন পর। হ্যাঁ ভালো আছে। একদম একদম একদম। দিয়ে বলো। আচ্ছা তুমি বলছি, যেহেতু তুমি আমার অনেক দিনের পরিচিত, ঠিক আছে, এর আগে অনেক কাজ করেছি আমরা রাজনীতি মহলে যখন তুমি বিজেপিতে ছিলে। বাট এই যে আজকে তুমি একদম শুরু থেকে শুরু করি না, মানে এখন এই যে পেশাটা তোমার, মুড়ির পেশা, এটা কি প্রথম থেকেই ছিল? এটা আমার বিজেপি করার আগে থেকেই ছিল। বিজেপি করার আগে থেকেই ছিল প্রায়। ওই তো আমি যখন এসেছিলাম তখন নাকি ছোট পড়া একটা ছিল ওখানে, ছোট পড়া। এই ছোট থেকে আজকে এত বড় একটা সাম্রাজ্য করে ফেলেছো, মানে এটার মানে কিভাবে করলে? সাম্রাজ্য, এটা বড় সাম্রাজ্যই বটে, মানে এখানে সেই বড় বড় কাঠের মানে পাহাড় করা আছে, এই সাইডে কাঠের পাহাড় করা আছে, ওই সাইডে মুড়ির পাহাড় করা আছে। এটা শুনতে খারাপ, এটা পুরোটা ফ্যাক্টরি। এটা ছোট ছিল, এর ক্যাপাসিটি কম। হ্যাঁ, যেহেতু আমাদের মার্কেটে একটা আমাদের মা ভাঙনা যে স্পেশাল মুড়ি এর একটা যে ব্র্যান্ডটা, এই ব্র্যান্ড একটা মার্কেটে একটা হিট হয়েছে একদম। ওটা থেকে আমরা মার্কেটকে চালাতে পারছি না, মানে অর্ডার বেশি, প্রোডাকশন কম, তার জন্য আমাকে বাড়াতে হয়েছে, এটা ক্যাপাসিটি বাড়াতে হয়েছে। আচ্ছা, ওটাই ঘন্টায় ছিল আমার 50 কেজি ক্যাপাসিটি, এটাই ঘন্টায় হয়েছে 350 কেজি ক্যাপাসিটি। 350 কেজি এক ঘন্টায় প্রোডাকশন। কাজের পেশাটা এটাই ছিল। না, আমি আগে অনেক কাজ করেছি অন্য লাইনে। আমার নিজস্ব গাড়ির ব্যবসা ছিল। আচ্ছা, 4-5খানা আমার গাড়ি ছিল, গাড়ি ভাড়া দিতাম। না মাঝে মধ্যে আমি তোমার ফেসবুকে দেখা যায় যে তুমি ডিজে, লাইটিং, ফায়ারিং, সাউন্ডের ব্যবসা আছে, ওগুলো এখন আছে? হ্যাঁ এখন আছে, মানে ওটা সাইড বিজনেস। হ্যাঁ সাইড, মানে টোটাল তো এরকম, মানে ছোটখাটো ব্যবসা আছে। আচ্ছা, ব্যবসা না করলে তো হবে না, এক কাম মে পেট নেই ভরতা। হ্যাঁ, এরকম ব্যাপার। এই ব্যবসার উপরে যদি আমি মনে করি যে আমি সব ঠিক আছে, ঠিক তো হবে না। ব্যবসা বাড়াচ্ছি, আরো ব্যবসা বাড়াবো আস্তে আস্তে করে, কিন্তু মুড়ির ব্যবসাটাই হচ্ছে আমার মেন ব্যবসা। প্ল্যানিং আছে যে হ্যাঁ মুড়ির ব্যবসাটা আরো উন্নত। কোথায় কোথায় মুড়ি ডিস্ট্রিবিউটর মানে দাও তুমি এখানে? আমাদের কলকাতা মাল যাই, এদিকে বর্ধমান যাই, পাল্লা, গোটা মেমারি আমাদের টোটালটাই চলে। টোটাল মা ভাগনা, রসুলপুর। এই মামা ভাগনা মুড়ি মানে নামটা কি, মানে কে দেখেছিল নামটা? মামা ভাগনা মানে আমার সাথে আমার মামার খুব সম্পর্ক ভালো। আচ্ছা, তো যখন আমরা যখন কোম্পানি ফাউন্ডেশন আমরা তৈরি করতে এসেছিলাম, তো তখন আমাদের ফার্স্টে তো ট্রেড লাইসেন্স ছিল না, আমরা পরে ট্রেড লাইসেন্স করেছি। তো ট্রেড লাইসেন্স করার পরে তো আমাদের কারেন্ট অ্যাকাউন্ট করতে হয়েছিল। তো কারেন্ট অ্যাকাউন্টে তো তখন ব্রাঞ্চ ম্যানেজার বলছে যে এটা নাম দিতে হবে ওখানে সিলেক্ট। আমরা জানতাম না যে এরকম নাম একটা সিলেক্ট করতে হবে। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মামার সাথে সম্পর্ক ভালো, তাহলে মামা ভাগনা এন্টারপ্রাইজ নামটা। তো মামা এখন বিজনেস এ জড়িত আছে? না না, নামটা এরকম নেই, কিন্তু মামার প্রচুর অবদান আছে, সম্পর্ক শুরুতেই। হ্যাঁ, মামা বাইরে থাকতেন দুবাইয়ে এবং ওমানে থাকতেন। মামা আমাকে এখনো সহযোগিতা করে, এখনো করে, আগেও করেছিল। হ্যাঁ, কারখানার সময় অনেক সাপোর্টও করেছে আমাকে করার সময়। রাজনীতিটা কিভাবে ঢুকলে? রাজনীতি বেশ ভালোই ব্যবসা চালিয়েছিল প্রথমে। না, রাজনীতিটা তো অনেক আগেই থেকেই করছি, বিজেপি তো আমার প্রথম দল নয়। তাই এর আগে কি করতে? তাহলে প্রথমে আমি তৃণমূলই করতাম। তৃণমূলই করতে? আমার জন্মলগ্ন কত সাল ছিল তখন?
তখন 2000 সালে 2001 সাল থেকে আমি মনে হয় শুরু করেছি। 2001-এ একে কিন্তু 2001-এ তো তৃণমূল আসেনি না, আসেনি তখন সিপিএম এর সাথে। আমার সাথে যারা পুরনো বন্ধু বান্ধব আছে, কিছুদিন আগে আমার একটা বন্ধু মারা গেল, সারু বলে নাম, রসুলপুরে। তৃণমূলে মানে সেই মানে অনেক অবদান আছে। মানে সেই টাইমে আমাদের একটা ব্যাচ ছিল, যেমনি সারু, আবার আমাদের বাবুদা, এরকম কিছু রসুলপুরের ব্যক্তি আছে পুরনো, তারা আমাকে জানে যে বাপি মির প্রথমে তৃণমূল ছিল, এবং তৃণমূলটাকে তখন আমরা সিপিএম এর সাথে মানে কঠোর লড়াই দিয়েছি। কঠোর লড়াই দিয়ে আমরা যে না, আমরা তৃণমূলকে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে আমাদের দিদি তো 11 সালে ক্ষমতা এসেছিল, 2011 ক্ষমতায় আসার পরে তখন আমি আস্তে আস্তে আমি কিছু বুঝেছি, আমি দল থেকে একটু বসে গেছিলাম। তারপরে 2014 সালে দেখলাম যে প্রধানমন্ত্রী হলেন মোদি জি, তখন আমরা একটা সিদ্ধান্ত নিই যে এরকম মানুষের উপকার করতে আমি যাচ্ছি ঠিকই, কিন্তু উপকার জন্য কিছু একটা যদি রাজনৈতিক ইয়েতে থাকা যায়, তাহলে এতে একটু যদি ভালো হবে, সাপোর্টটা ভালো পাওয়া যায়। একা আর একটা সাংগঠনিক একটা রাজনৈতিক ইয়ে, সেই ক্ষেত্রে আমি আবার ঝাঁপালাম আমি বিজেপিতে 2014 সালে। আমি মাননীয় বিশ্বদেব মহাশয়ের হাত ধরেই আমি জয়েন করেছিলাম। আচ্ছা, মেমারি বিশ্বদেব। হ্যাঁ, তো জয়েন করার আগেও আমি তখন রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা, আমি ফার্স্টে জয়েন করিনি। তো আমি আগে কলকাতা রাজ্য অফিসে আমি গিয়েছিলাম। ওকে, রাজ্য অফিসে যাওয়ার পরে আমি রাহুল সিনহাজির সাথে কথা বলেছিলাম যে স্যার, আমি মুসলিম ঘরের ছেলে, এক্ষেত্রে আমার যারা আমার সম্প্রদায়ের মানুষ আছে আমাকে বলে যে এরকম যে বিজেপি তো একটা সাম্প্রদায়িক দল, সেক্ষেত্রে আপনি রাজ্য সভাপতি আছেন, আপনার মুখ দিয়ে আমি কিছু বার্তা শুনতে চাই। সেক্ষেত্রে আমাকে উনি যে বিষয়গুলো বলেছিলেন তা আমার খুব ভালো লেগেছিল, ইমপ্রেসড হয়ে গেছে। হ্যাঁ, যে না, সেক্ষেত্রে অসুবিধা কিছু হবে না, দলটা করা যেতে পারে। উনি আমাকে যেভাবে চলতে বলেছিলেন, তারপর আমি এসে যোগদান। কোন সালটা কত ছিল? 2014 সাল। 2014, তাহলে 2014 থেকে অ্যাটলিস্ট তুমি বিজেপিতে কতদিন ছিলে? বিজেপিতে 14 থেকে ধরুন না 25, আমি তো ঢুকেছি এখন 4 মাস হয়নি। 4 মাস হয়নি তৃণমূলে। তো বিজেপিতে তুমি যখন ছিলে, তো সেরকম কোনো যেটা তুমি চেয়েছিলে তুমি সেটা পাওনি? না, চেয়েছিলাম বলতে আমি তো কোনো বিজেপির কাছে টাকা পয়সা চাইনি। যে বিজেপির কাছে যেটা চাওয়া ছিল যে কর্মীদের পাশে থাকতে হবে, যারা সংগঠকদেরকে তাদেরকে সম্মান দিতে হবে। এটা আমি প্রত্যেকটা বারবার বলে গেছি। যেহেতু বিজেপি তো আমাকে হঠাৎ করে আমাকে জেলায় বসে দেয়নি, আমার নামটা ঢুকিয়ে দেওয়া হয়নি। যেহেতু আমি পূর্ব বর্ধমান জেলার লাস্ট যখন আমি ছেড়ে বেরিয়ে গেলাম তৃণমূলে, তো আমি লাস্ট পূর্ব বর্ধমান সাংগঠনিক লোকসভা জেলার আমি সংখ্যালঘু মোর্চার সহকারী সভাপতি দায়িত্বে ছিলাম। তাহলে আমি আস্তে আস্তে গেছি ওখানে। আমি আগে বুথ থেকে শক্তি কেন্দ্র। তুমি বিজেপিতে কত বছর ছিলে? প্রায় 11 বছর। প্রায় 11 বছর। 11 বছর তুমি বিজেপিকে দিয়েছো। হ্যাঁ, শক্তি 11 বছর পর প্রথমে বুথ কর্মী ছিলাম, তারপর শক্তি কেন্দ্র প্রমুখ হয়েছি। হ্যাঁ, আবার মোর্চার আমি কিষাণ মোর্চার আমি সভাপতি হয়েছিলাম। কিষাণ মোর্চার সভাপতি হতে হতে প্রায় আমি জেনারেল সেক্রেটারি হয়েছি মন্ডলের। মন্ডলের জেনারেল সেক্রেটারি হওয়ার পরে আমাকে জেলায় পাঠিয়ে দেওয়া হলো। জেলায় তখন বিজেপিতে তখন তুমি কোন পদে ছিলে? জেলার সাধারণ সভাপতি? না, সহকারী সভাপতি ছিলাম, সংখ্যালঘু মাইনরিটি মোর্চা। বিজেপিতে এখন তো হঠাৎ তৃণমূলে কেন? তাহলে হঠাৎ তৃণমূলে কেন? এই 4 মাস হয়েছে তুমি জানো? হ্যাঁ, 4 মাস হয়েছে জয়েন করেছো। আমি আমাদের 265 মেমারি বিধানসভার বিধায়ক মাননীয় মধুসূদন ভট্টাচার্য। আচ্ছা, মাস্টার হাত ধরে হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন যে 11 বছর বিজেপিতে থাকা, এত মানুষের সাথে এত মানুষের এই এলাকাটা আমি কালকে ঘুরেছি, অনেক মানুষ তোমাকে ভালোবাসে, অনেক মানুষ তোমাকে ছোট থেকে তোমাকে দেখে এসেছে, তাদের যে একটা ভরসা বিশ্বাস, তো দুম করে বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন, এটার সিদ্ধান্ত মানে কেন? দেখুন, আমি যে 11 বছর যে দলটাকে করলাম, আমার কেস কম নেই, অনেক কেস আছে আমার। তাহলে সেই কেস তো আমাকে দেওয়া হয়েছে। রাজনীতি করতে গেলে কেস হবে, আমি নিজেও জানতাম কেস হতেই পারে। আমি যখন সামনের সারিতে এসে নেতৃত্ব দিচ্ছি, তো আমার কেস হবে। কিন্তু যারা নেতৃত্ব ছিল বিজেপিতে, দেখুন আমাদের সন্তোষ দা, পাল্লা ক্যাম্পে বাড়ি। সন্তোষ দাও কিন্তু রাজনৈতিক দিক দিয়ে এবং বর্ষিয়ান নেতা, একদম আমারও গুরুদেব অনুরোধ ধরতে গেলে, যেহেতু ওনার কাছে আমি পরামর্শ নিতাম যতদিন বিজেপি করেছি, উনি আমার বাড়িতে আসা যাওয়া করতেন।
বিশ্বদেব বাবু আমাদের সাথে, স্যারও আমার বাড়িতে আসা যাওয়া করেছে। তো সন্তোষ দ্বারা পরামর্শ, সন্তোষ দাও আজকে তৃণমূলে চলে এসছে। আমরা তো রাজনৈতিক দিক দিয়ে অনেক বাচ্চা শিশু, এখন আমাদের এখনো রাজনৈতিক বয়স সেভাবে পরিপূর্ণ নয়, কিন্তু রাজনৈতিক যদি ওনাদের কাছে ওনারা গুরুদেব। কিন্তু সন্তোষ রায় যেহেতু উনি 2019-এ সম্ভবত লোকসভার ক্যান্ডিডেট ছিলেন আমাদের লোকসভায় পূর্ব বর্ধমানে, সন্তোষ দা, তাহলে উনি একটা এমপির টিকিট পাওয়ার পরেও উনি আমার আগে চলে গেছেন দল ছেড়ে চলে গেছে। আমি তো 4 মাসও হয় না এখনো, সম্ভবত 4 মাসও হবে না। তাহলে উনি কিন্তু বিজেপিতে চলে গেল, কি কারণ? ওনার ওখানে মাইনরিটিও নেই, কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষও নেই, আসে পাল্লা কামবে নেই ওখানে। আমি ওনার বাড়ি গেছি অনেকবার, সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ, টোটালটাই। কেন আমাকে আমার এলাকার থেকেও আমি নিজেকে মনে করি যে পাল্লার ওদিকে সাইডের মানুষ আমাকে প্রচুর চেনে, জানে, কারণ আমার ওই দিকে দায়িত্ব ছিল, আমি সবসময় পড়ে থাকতাম সাংগঠনিক কাজের জন্য। তাহলে বিজেপি ছেড়ে তৃণমূলে মানে এটা কি তাহলে কোনো সুবিধার জন্য না ক্ষমতার জন্য না কোনো আদর্শ, মানে কি এটা? দেখুন, আমি নিজেকে কোনদিন আমি নেতা নিজেকে ভাবেও নি। আমাকে দল যেরকম বিজেপিতেও দায়িত্ব দিয়েছে সেভাবে আমি পালন করেছি। এখনো আমি নিজেকে কোনো সময় জাহির করিনি আর করিও না যে আমি নিজে একজন বুথের কর্মী। আমি মানুষের পাশে সবসময় থাকতে চাই। ওটা বিজেপিতেও ছিলে? ওটা বিজেপিতেও ছিলাম। এখনো আমার গ্রামের আশেপাশে যদি কেউ গরিব মানুষের যদি হঠাৎ মৃত্যু হয়ে যায়, কোনো অ্যাক্সিডেন্ট করে দেখুন, তার যদি কোনো প্রবলেম থাকে, এই দেখুন জ্বালানি কাঠ আছে, যেগুলো যা আছে সৎ কাজের জন্য আমি পুরোটাই ফিরে দিই, ফ্রিতে, 1 পয়সা নিই না। মুড়ি আছে, দাদা 6 কেজি মুড়ি লাগবে কি 5 কেজি লাগবে, যেটাই লাগবে আমার বলা আছে। মানে যতটা হয় সমাজসেবী, কোনো মানুষ যে কোনো প্রবলেম, কোনো মানুষ যদি হঠাৎ করে আমার রাতে একটাই ফোন করে, দাদা এরকম কলকাতা রেফার করে দিয়েছে বর্ধমান থেকে, আমি কিন্তু বাড়িতে থাকবো না, আমি সঙ্গে সঙ্গে উঠে চলে যাবো বর্ধমান। তাকে নিয়ে আমি যতক্ষণ না আমি ভর্তি হবে আমি বাড়ি আসবো না, আমি দেখবো না আমার ব্যবসা কি হচ্ছে। 11 বছর তুমি বিজেপিতে থাকাকালীন বিজেপি হয়তো তোমাকে সেই সুযোগটা দেয়নি যেটা হয়তো এখন তৃণমূল দিচ্ছে। দেখুন, বিজেপি আমার সাথে যে ব্যবহার করেছে মানে খুবই অভদ্র ব্যবহার। যেমন আমি বিজেপিকে বারবার বলেছিলাম যে সাংগঠনিক দায়িত্ব এবং সাংগঠনিক যে কাজগুলো আছে সেইগুলো আপনারা মূল্যায়নটা সঠিক মানুষকে দিয়ে করাতে হবে। আমি ছেড়ে আসার কারণ অবশ্যই আছে, আমি সেটাও বলবো। আমি একজন মুসলিম সম্প্রদায়ের ঘরের মানুষ, সেটা দলও জানতো। আমি বিজেপি 11টা বছর করেছি, মানে ওদের হাড়ির খবর আমি জানি একদম, কত টাকা আসতো বুথে, ইলেকশনে কি আসতো, কে নিত, কে নিয়ে আসতো, সব খবর আমার থেকে বেশি নয়। এবং তৃণমূলেরও কোন লোক বিজেপির সাথে আমাদের সাথে অ্যাড ছিল সেটা আমার থেকে কেউ বেশি জানতো একদম। মেমারি বিধানসভার 2021-এর বিধানসভার আমি স্ট্রিট কর্নারে, মেমারি স্ট্রিট কর্নারের কনভেনার ছিলাম। মেমারি বিধানসভায় যত স্ট্রিট কর্নার হয়েছে, পদসভা হয়েছে, তার আমি দায়িত্বে ছিলাম। তাহলে কোন তৃণমূলের নেতা, কোন সিপিএম এর নেতা বিজেপির সাথে আতাত কার কার ছিল ডাইরেক্ট, তাহলে আমার থেকে বেশি কেউ জানে না। আমি এখনো কোনো বিষয়ে আমি কোনো কথা বলিনি। আমি তৃণমূলে এসেছি শুধু মাস্টার মশাইয়ের জন্য। আগে তাহলে বিজেপি তোমাকে সেই সুযোগটা দেয়নি? বিজেপি আমাকে সেই সুযোগ তো দল আমাকে বারবার দিয়েছে। আমি দলের কোন রকম আমি বলবো না যে দল আমাকে কোনো ইয়ে করে, কিন্তু দলেতে যারা এসেছে, ভারতীয় জনতা পার্টিতে দলে যারা দলটাকে এখন পরিচালনা করছে, এই দলটা মুছে যাবে 2026-এ। এটা আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, এটা আপনি দেখতে পাবেন। আচ্ছা, এই 4 মাসে তৃণমূল তোমাকে সেই সুযোগ দিচ্ছে? দেখুন, আমাকে তৃণমূল আমি কোনো সুযোগ নেওয়ার জন্য আসিও নি এবং যাবও না। আমি আমার কাজ করে যাব। আমার প্রতিষ্ঠিত, আমার যেহেতু আমার এই এলাকার একটা সংগঠন আছে, আমার প্রায় 450 থেকে 650 টোটাল মহিলা হচ্ছে আমার লিস্টেড, তারা আমার সাথে থাকে, তারা ডাকলে আমার বেরিয়ে যায়। আচ্ছা, এই যে বিজেপি তুমি ছাড়লে, তো এই এলাকার সব মানুষ জানে যে হ্যাঁ বাপি মেয়ে বিজেপি করে, ঠিক আছে? তো ওই বিজেপি থেকে দুম করে তৃণমূলে ট্রান্সফার হওয়ার মানে এই যে মানুষের যে আশ্বাস, মানুষ তোমাকে বিশ্বাস করে বা করবে বলে মনে হচ্ছে? আমি দেখুন, আমি জানি এই জিনিসটা, এটা আমি আগেই ভেবে নিয়েছিলাম। এই জন্য আমি তৃণমূলে জয়েন করা, যখন আমি মাননীয় মধুসূদন ভট্টাচার্য মশাইকে আমি বারবার বলি যে আমি আমাকে সময় দিন, আমি এখন জয়েন করব না, আমি রাজনৈতিক থেকে আমার বাড়িতে প্রেশার আছে, কারণ আমি প্রচুর অত্যাচারিত ছিলাম একটা সময় গেল। তো সেই জায়গায় বাড়িতেও আমাকে আমার বাবা, আমার মা এবং আমার বাড়ির যে পরিবার, আমার স্ত্রী একটাই
আমার কাছে অনুরোধ করেছিল যে রাজনীতি তার ফেরত আসে, যা হওয়ার হয়ে গেছে, রাজনীতি করা যাবে না, আপনি মানুষের এমনি সেবা করুন। আপনার কাছে তো মানুষ আসছে বাড়িতে প্রত্যেকদিন কোনো সমস্যা নিয়ে, সেগুলো তো আপনি মেটাতে পারছেন, কিন্তু কোনো রাজনৈতিক দলে আর যাওয়া যাবে না। ওকে, আমি 1 বছর প্রায়, তাহলে এখন মানুষের কি আশ্বাস বুঝতে পারছি। এবং আমি তৃণমূল জয়েন করার আগে আমি প্রত্যেকটা বাড়ি যারা সাথে আমার সাথে যারা ছিল, যতগুলো বিজেপি কর্মী এবং সমর্থক যারা ছিল, আপনি খবর নিন, এই এলাকায় পাড়ায় যান, যারা আমার সাথে পার্টি করেছে, আমি প্রত্যেকটা বাড়ি আমার পা ফুলে গেছিল, আমি অত হাঁটিনি, আমি 2 দিন ধরে প্রত্যেকটা বাড়ি আমি যে বলেছি আমি বাপি মীর, আমি এতদিন ধরে ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, আমি অমুক তারিখে আমি তৃণমূল কংগ্রেস জয়েন করছি, আমি আর বিজেপিতে থাকছি না। আপনার যদি মনে হয় যে বাপি মীরের সাথে থাকা দরকার, তাহলে আপনি আসতে, যদি মনে করেন যে না আপনি বিজেপির সাথে থাকবেন, তাহলে ওটা আপনার সিদ্ধান্ত, আমার কোনো জোর নেই। কিন্তু আমি 1000 লোক নিয়ে আমি জয়েন করেছিলাম স্যারের সাথে, আচ্ছা, মাননীয় এমএলএ মহাশয়ের সাথে। মানে হিসাব মতো তোমার কথা মতো এখানকার মানুষ সাপোর্ট করেছিল? অবশ্যই চিন্তা ভাবনা হয়েছে অবশ্যই, মানে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যাব, মানুষ কি ভাববে, সে কি রিয়াকশন করবে, আমার প্রতি কোনো ইফেক্ট পড়বে কিনা, আমার রাজনীতির প্রতি কোনো ইফেক্ট পড়বে কিনা। তো সেই সময় যখন বিজেপি থেকে তুমি যখন তৃণমূলে চলে এলে, তখন নিজেকে কোথাও না কোথাও মনে হলো না যে আমি একটা ভুল সিদ্ধান্ত, বিশ্বাসঘাতকতা করছি? না বিশ্বাসঘাতকতা, ভুল সিদ্ধান্ত, এটাই আমি বলি। আমি ওই জায়গাটাই খুব আমি খুশি। যে কেন খুশি, যে আমি জানি আমার প্রত্যেকটা কর্মীরা তারা জানে যে এই এলাকাটাই যে বিজেপি করেছিল আমার সাথে, ওরা জানে বাপি মীর আছে, আমাদের কোনো চিন্তা নেই। তো ওরা একটাই কথা বলে, বাপি মীর যেদিকে যাবে সেদিকে আমরা যাবো। যদি আমি কালকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বসে যাই, আমি আপনাকে কথা দিচ্ছি, দেখুন বাপি মীরের যে কোটা আমাদের লিস্টেড ছেলে আছে এবং যারা আছে, মহিলা বলো, আমাদের মহিলাটা বড় সংগঠন আছে আমার হাতে, তারা কেউ যাবে না। তারা আমাকে এতটাই ভালোবাসে, শ্রদ্ধা করে, যে না বাপিদা যখন রাজনীতি থেকে বসে গেছে, আমরাও আর কোনো রাজনীতি যাবো না। আমরা কিন্তু রাজনীতি যাবো না বলে কিন্তু মানুষের উপকার করা আমরা বন্ধ করবো না। যার যেটা সমস্যা আছে, তার যেটা ভিডিও যেতে হবে ভিডিও যায়, যেটা ডিএম অফিসে যেতে হবে ডিএম যায়, যেটা ম্যাজিস্ট্রেটে যেতে হবে, যেটা জায়গায় দরকার সেখানেই আমরা চলে যাই। তিনজন আমি তিনজনের সঙ্গে আরো অনেক মানুষের সঙ্গে কথা বললাম, সেগুলো অফ ক্যামেরায়, মানে কেউ তোমার ব্যাপার নেগেটিভ সেরকম কিছু বলেনি। তো বিষয়টা হচ্ছে সবাই তোমার ব্যাপারে ভালোই বলেছে, এতে তিনজনকে তুমি নিশ্চয়ই চেনো। এখন কথা হচ্ছে তারাও চাই যে বাপি ভালো, ওরা আলাদা মানে দল করছে, তুমি আলাদা দল করছো, বাট গ্রামের সেম প্রশ্নটা আমি ওদেরকে করেছিলাম, সেম প্রশ্নটা আমি যদি তোমাকেও করি, যে গ্রামের উন্নয়নের জন্য যদি ঐক্যবদ্ধ হয়ে যদি কাজটা করো, তাহলে কেমন হবে, তুমি করবে? দেখুন পার্টিটা তো সেই তৃণমূল কংগ্রেস, তোমরা একটা নেত্রীর জন্যই কাজ করছো। একটা আমাদের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, হ্যাঁ, আর আমাদের নেতা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, আমরা এই দুটোকে চিনি, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের দলের আদেশ, আমরা ও জিন্না আলী খান যেটা পালন করে আমিও সেটা পালন করি, একদম। এখানে আমাদের বিভেদ কোথায় আছে? বিভেদ তো আমরা তো একসাথেই আছে, কিভাবে হচ্ছে গোষ্ঠীদণ্ড হচ্ছে, এক তৃণমূল এক নেত্রীর জন্য গ্রামে একে ওকে মেরে দিচ্ছে, ওকে মাথা পাঠিয়ে দিচ্ছে, একে ওকে মার্ডার করে দিচ্ছে, এর কাজে ওর কাজে বাধা দিচ্ছে, কেউ ক্ষমতার জন্য রাজনীতি করছে, ভালো সব একই নেত্রীর জন্য করছে। কিন্তু এখন আগে তো গ্রামে 2টো করে দল হতো, এখন তো এক একটা গ্রামে 4টে 5টা করে দল হয়ে যাচ্ছে। তারা কি ক্ষমতা অর্জনের জন্য। দেখুন ক্ষমতা দখলের লড়াইটা সেটা দীর্ঘস্থায়ী হবে না, ক্ষণস্থায়ী হবে। রাজনীতিতে যদি আমি মনে করি যে আমি একটা বিরাট করে আমি একটা বাহুবলে দেখাবো, সেটা কিন্তু আলাদা জিনিস। আমি দেখুন, আমি নজরুল সংঘ, আমার এই গ্রামের আমি ক্লাবের সেক্রেটারি, আমি এই নজরুল ক্লাবের, আমার এই গ্রামের ক্লাব যেটা আছে রাস্তার ধারে, আমি ক্লাবের নজরুল সংঘ ক্লাবের আমি সেক্রেটারি। এখানে অনেক কিছু ভালো অনুষ্ঠান হয়, অনেক কিছু হয়। তাহলে মানুষ তো এখানে সবাই জানে যে বাপি মীর এই কাজ এইগুলো করে, মেলা হয়, আমাদের অনুষ্ঠান হয়, অনেক কিছু হয় এখানে, একটা পীর বাবার মাজার আছে, পরিচালনা তুমি করো, সব আমি করি। হচ্ছে যারা এটা ভাবছে যে 4টে 5টা করে গ্রুপ করে যে আমরা এইভাবে এগিয়ে যাবো এবং বড় কিছু ভাববো, হবে না। কেন হবে না? যেহেতু আমরা যদি একসাথে থাকি, লড়াই হচ্ছে আলাদা, আর একসাথে থাকার মজা আলাদা, আর একা থাকা মজা আলাদা, দুটোই তো ডিফারেন্স হবে না। বিজেপিতে তুমি 11 বছর ছিলে, এটা তোমার বুথই ছিল, এর আগেও আমি তোমার সঙ্গে কাজ করেছি। বুথের টাকা খরচ করা নিয়ে বিষয়টা কি, কেমন এটা? দেখুন ভারতীয় জনতা পার্টি
যে সংগঠনটা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি হোক আর তৃণমূলই হোক, মানে বুথে টাকা দেখুন, খরচার ব্যাপারটা বুথের আমি তৃণমূলের কথা আমি বলতে পারবো না। আচ্ছা, বিজেপি তৃণমূল আমি যখন আমি সিপিএম পিরিয়ডে যখন পড়েছি, সে আমি 11 সালের আগের কথা বলছি, 2002 সাল 2004 সালের কথা, ওটা বাদ ওগুলো হচ্ছে তখন আমি জানি না যে কত টাকা ঢুকেছে। দিদি জিতার পরে আমার সাথে কিছু আমার দলের লোকের সাথে মনোমিলন হয়, আমি ওখানে বসে যাই। বিজেপিতে একটা বুথ কর্মীর কিরকম কি টাকা খরচার ব্যাপারটা? দেখুন, বিজেপিতে হিউজ পরিমাণ টাকা দেয়। কোনো বুথে 50,000ও দিতে পারে, কোনো বুথে 1 লাখও দিয়ে দেয়, কোনো বুথে এমন কোনো বুথ আছে যে সেই বুথে কোনো বুথ সভাপতিই নেই, সেখানেও টাকাটা দিয়ে দেওয়া হয়। ওকে, ভোটও হয় না, আচ্ছা, সেখানে একটা ভোট নেই। তো সেই টাকাটা কি হয়? বিজেপিতে এখন টোটালটাই হচ্ছে তো বিজনেস হচ্ছে। ওকে, বিজেপির যে এখন যেটা হচ্ছে সেটা টোটালটাই বিজনেস হচ্ছে। আপনি দেখুন, আমাদের আমাদপুরে বিজেপির জেতা সদস্য উজ্জ্বল দে, আমি ওখানে আমার ওখানে বক্তব্য রাখার জন্য আমাকে অনেকবার ডেকেছে যখন পঞ্চায়েতের ইলেকশনের আগে। আমি যে কটা জায়গায় ওখানে বক্তব্য রেখেছি এবং মানুষকে আহ্বান করেছি, ওই জায়গাগুলো কিন্তু জিতেছে। আমি ওখানে গেলে কিন্তু এখনো সম্মান দেয় বুথ কর্মী হিসাবে। তখন তোমার কাছে কত টাকা ছিল 11 বছর ধরে? 11 বছর ধরে আমাদের এখানে, আমি যেখানে ছিলাম, আমাদের এখানে বুথ সভাপতি আমার হাতে টাকা আসেনি, সেটা বুথ সভাপতি। বুথ সভাপতি কে ছিল? যারা ছিল তাদের হাতে এসেছিল। তাদের হাতে এসেছিল। দেখুন, এখানে ছিল আমাদের উলুড়াতে ছিল পলাশ ঘোষ, না দিলীপ মন্ডল ছিল। দিলীপ মন্ডল। আমাদের সোয়ের পরে ছিল। সেই টাকাটা অ্যাকচুয়ালি কোথায় ইনভেস্ট হয়? দেখুন, ওটা তো বেশিরভাগ ইনভেস্ট, কিছু খরচা হয়, যেমন খাওয়া দাওয়া আর ভোট করানোর জন্য, এগুলো তো খরচা হয় না, সেগুলো তো লাগে। দেখুন, আমার এরিয়াটাই যেটা যদি বলেন যে আমার এলাকায় কিন্তু বেশি টাকা দেয়নি না, আমাদের এলাকা দিয়েছে 3,000 করে। আচ্ছা, 3,000 করে, এখানে তো আবার 5টা বুথ, তাহলে 3,000 করে যদি দিয়ে থাকে, তাহলে 5টা বুথে কত হচ্ছে? 15,000 টাকা। কিন্তু যা খরচা আমাদের হয়েছিল 15,000 টাকা হয়নি, উল্টো আমি ঘর থেকে আমি আরো টাকা দিই। আমি ব্যক্তিগত পকেট থেকে দিয়েছি ওদেরকে, যে 15,000 টাকায় হবে না। এত বড় এরিয়া ফ্ল্যাগ আমি কলকাতা থেকে কিনে নিয়ে আসতে হয়েছে আমাদেরকে দেয়নি, যেহেতু ওই দলও আমার সাথে একটু, যেটা আমি বলছি, বর্ধমান জেলার উচ্চবর্গীয় যে নেতা রয়েছে, তো তাদেরকে তুমি বলোনি যে হ্যাঁ এরকম আমার হচ্ছে না, এটা আমার লাগবে আরো? এই যে মাননীয় সন্দীপ নন্দী, আমি কথা কিছুই বলবো না, কেন সন্দীপ দা আমাকে নিজের ছোট ভাই মতন ভালোবাসতো, আজও ভালোবাসে, আমি জানি। আমি কথা বলি না, আমার সাথে উনি ফোন করলে আমি কালকেই ফোন ধরবো, কিন্তু আমার সাথে আজও কথা হয় না। কিন্তু আমি যখন দলটা করেছি, ওনার সাথে ওনার পরামর্শ আমি নিয়ে কাজ করতাম। যিনি যখন পূর্ব বর্ধমান জেলার যে পার্টি অফিসটা হয়েছে, সেটা একটা কুড়ে ঘর ছিল, দরমার বেড়া, সেটা শ্যামললাইও জানে, শ্যামললাই আজকে তৃণমূলে চলে এসছে। যারা লড়াকু নেতা ছিল তারা কিন্তু সবই এখন তৃণমূলে চলে এসছে। শ্যামললাই সেই মুহূর্তে কিন্তু একটা বর্ধমানের বুকে একটা বড় হেভিওয়েট ব্যক্তি ছিলেন, এটা আমি নিজেকে মনে করি। এবার দলের কাছে জিজ্ঞেস করুন, বিজেপি দলও বলবে না শ্যামললাই একটা সেই জায়গায় এক জায়গায় ভালো কার্যকর্তা। যখন তুমি বিজেপি থেকে তৃণমূলে যে সিদ্ধান্ত নেবে যে নিলে, সন্দীপদের সঙ্গে আলোচনা করেছিলে? কি বলেছিল তখন? আমি কারোর সাথে আলোচনা করি যখন বিজেপি যখন আমি এক বছর কোনো ফোন আসেনি? দেখুন, আমার সাথে যেটা হয়েছে, এটা খুব কাছের বন্ধু বলে আমি বলছি, আমি বলতাম না, বলো। যেহেতু আমি চলে এসেছি বলে নয়, এটা আমি আমার দলকে সবাইকে বলেছি। আমি আপনাকে তো বললাম, উজ্জ্বল দে একটা মন্ডল সভাপতি, তাকে আজকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। সে আবার পঞ্চায়েতের জেতা সদস্য পদ্মফুল, আমাদের তো কোনো দাম নেই, আমরা পার্টির পদে ছিলাম, পার্টির দেওয়া পদ ছিল। আর উজ্জ্বলদের এখন কিন্তু পঞ্চায়েত সদস্য, মানে মানুষের রায়টাও ওকে সমর্থন দিয়েছে, সদস্য। তার গুরুত্ব দেখেন, গুরুত্বহীন পার্টির কাছে, তার অবদান নেই। মানে যখন তুমি জয়েন করলে তৃণমূলে, তারপর থেকে সন্দীপ তোমার সাথে কোনো মানে আমার সাথে দলের কেউ যোগাযোগ করেনি। জয়েন করার কিছুদিন পরে আমাকে রাজ্যের কিছু জন আছে, আমাকে ভালোবাসে, তারা আমাকে ফোন করেছে, ভাবি তুমি ভুল করলে, তোমাকে আসতে হবে দলে। না দাদা, আমি আর যেটা আমি করি নিষ্ঠার সাথে, আমার প্রথম থেকে আমার দেখবেন আমার বক্তব্য, আমি যেটা করি নিষ্ঠার সাথে করি। আজকের জেনারেশনে ভোট এমন একটা জায়গায় চলে গেছে, বুথে, প্রত্যেক বুথে, তো বুথে যখন ভোট হয় কিভাবে ম্যানেজ করো তোমরা? আমি তো ধরুন তৃণমূলের ভোট করাইনি, আমি বিজেপির ভোট করেছি। যেটা দলের যেটা বার্তা আছে, দল যেটা বলে যে এইভাবে বলতে হবে। তোমরা যখন বিজেপি ভোট করেছিলে বুথে, কিভাবে করেছিলে? দেখুন, দলের যে আমাদেরকে লিফলেট দেওয়া হয়েছিল, সেই লিফলেট অনুযায়ী সবাই বুথে বুথে প্রচার করেছে। তারপর সেইভাবেই ভোট হয়েছে। স্কুলেই হয়? স্কুলেই হয়। কেমন হয় পরিচালনা একটু করে বলো।
পরিচালনা করে। তৃণমূল তৃণমূলের মতন ভোট করে, বিজেপি বিজেপির মতন ভোট করে, সিপিএম সিপিএম এর মতন ভোট করে, সব রকমই মানুষ থাকে, সবাই থাকে। এখন তুমি তৃণমূলে চলে এসছো, তাহলে এখন আজকের জেনারেশন, আজকের তারিখে দুর্নীতিগ্রস্ত দল তাহলে কোনটা, বিজেপি না তৃণমূল? দেখুন, যদি দুর্নীতিগ্রস্ত যদি বলেন, আমি এখন বিজেপি থেকে চলে এসেছি বলে এটা বিজেপি যারা, যেটা সত্যি, বিজেপি যারা আছে, যেটা সত্যি সেটাই বলো। আমি বলি এটা বাস্তব বা তোমার যে এক্সপেরিয়েন্স সেটাই বলো। স্যার আমি বলি, বিজেপি যারা আছে, আমি বিজেপি থেকে চলে এসেছি, ওরা বলবে বাপি মির তো বিজেপিরই দোষ দেবে। হ্যাঁ, কিন্তু আমার সত্যি সেটাই বলো। আমার রাজনৈতিক 11 বছরের অভিজ্ঞতা পিছনে, আমি আমার দল হচ্ছে, প্রথম আমি শুরু করেছি রাজনৈতিক দল, শুরু থেকে আমি তৃণমূলটা করেছি প্রথম, আমার হাতে করে তৃণমূল, তৃণমূল থেকে আমি বিজেপিতে এসেছি। তার আগে আমি কোনোদিন সিপিএম এ ভোটও দিইনি, সিপিএম করেও নি। আমার দলটা প্রথম করা আছে তৃণমূল, তাহলে আমার রাজনৈতিক কিছু অভিজ্ঞতা হয়েছে এবং দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেছি, মানে কিছু অভিজ্ঞতা হয়েছে। একদম। আমি তো ভেবেছিলাম 2014 সালে যখন জয়েন করি, আমি জানি পশ্চিমবাংলায় একটা বড় বাতাবরণ সৃষ্টি হবে, তখন এই এলাকায় বিজেপি করার মতন কেউ ছিল না। আমি এটা প্রশ্ন কিন্তু উত্তর হলো না। কোন প্রশ্নটা? যে দুর্নীতিগ্রস্ত দল এখন হ্যাঁ বলি, দুর্নীতিগ্রস্ত দল যদি বলি, আমি যেটা পেছনে বললাম, একমাত্র বিজেপি। বিজেপি এদের মতন দুর্নীতিগ্রস্ত মানে সারা ভারতে তো নেই। যেমন তোমার এলাকায়, তোমার বুথে কিরকম কি দুর্নীতিগ্রস্ত হচ্ছে তোমার জেলায় বিজেপি যেটা করছে? সবই দুর্নীতি। বর্ধমান জেলায় বলো কি দুর্নীতি নেই, বলো না একটাই। দলীয় ফান্ড যেটা দেয়া হচ্ছে জেলায়, প্রথমে আমাদেরকে কি বোঝানো হলো দল করার সময়, আপনারা ভারতীয় জনতা পার্টিতে আসবেন, নাম লেখাবেন, আপনাদের যদি কোনো কেস হয়, আপনাদের যদি কোনো ক্ষতি হয়, আপনাদের যদি বাড়িতে কোনো পারিবারিক অসুবিধা হয়, যে কোনো বিষয়, যদি জেলে যান, তার সংসার দেখা হবে, তাকে জামিন করানো হবে, তার অমুক করানো হবে। আমরা কি দেখলাম যে পুরোপুরি এগুলো মিথ্যা। আমাদের যখন কেস লেগে গেল, আমরা কি দেখলাম, জেলা সভাপতি অভিজিৎতা মহাশয় বলছে আমাদেরকে কোনো টাকা রাজ্য দেয় না, আমরা কোনো হাজিরার পয়সা দিতে পারবো না। ওই উজ্জ্বল দেও ছিল, আমরা যতজনা কেস ছিল 33 জনের নামে একটা কেস আছে আমাদের। তা আমরা গিয়েছিলাম যখন, পরিষ্কার উড়িয়ে দিল। আমরা যখন রাজ্য পর্যন্ত কন্ট্যাক্ট করলাম, যে না আমরা তো দিই, তাহলে পুরোপুরি দুর্নীতি। যারা কর্মীদের সাথে এরকম করে, সেই দলের আবার দুর্নীতি, মানে এটা তো পরিষ্কার প্রমাণ। মানে তোমার হিসাবে বর্তমানে তোমার জেলায় দুর্নীতি, প্রচুর দুর্নীতি, প্রচুর দুর্নীতি। শুধু এটা শুধু তো দলীয়। আপনি দেখুন, অমিত শাহ ছেলে, মাননীয় অমিত শাহ, যেহেতু দেশের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, কি পজিশন আছে আপনি জানেন। আরো বিভিন্ন যারা আছে, সবাই তো দুর্নীতিতে জড়িয়ে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি জেল খাটেনি নাকি? খাটেনি। প্রত্যেক জনাই আছে দুর্নীতি জড়িয়ে আছে। আজকে আপনি আমাদের দলের সেনাপতিকে বলছেন যে কয়লা খেয়েছে, বালি খেয়েছে, অমুক খেয়েছে, প্রমাণ করুক দাম থাকলে। বন্দ্যোপাধ্যায়কে, মাননীয় দলের সেনাপতিকে বলা হচ্ছে কয়লা চোর, বালি চোর, গরু চোর, অমুক চোর, সবই চোর। তাহলে উনাদের হাতে ইডি আছে, সিবিআই আছে, সমস্ত কিছু আছে, ইনকাম ট্যাক্স আছে। তাহলে উনি যদি সবকিছুই চুরি করে নিল, তাহলে ওরা কি বসে বসে কি ওখানে কি করছিল? আর এতদিন পর্যন্ত শুধু চোরই বলে গেল, কিন্তু প্রমাণটা কবে করবে? আমি তো 11 সাল ধরে বিজেপি করলাম, 11 সালই শুধু অভিযোগ লাগিয়ে গেল। আমি 11 সালই শুনে যাচ্ছি একটাই কথা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর। তাহলে বাবিদা, তোমার তাহলে এখন বর্তমানে পছন্দের নেতাকে, মোদি না মমতা? আমার যদি দলের নেতা যদি মনে করো, আমার দুজনেই। যেমন আমার, তিনি একজন প্রধানমন্ত্রী, আর সেটা না প্রধানমন্ত্রী তোমার নয়, মুখ্যমন্ত্রী। তোমার, আমার, কংগ্রেসের, বিজেপির, সিপিএম এর, তৃণমূলের, হিন্দু মুসলিম সমস্ত মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মুখ্যমন্ত্রী শুধু বিজেপির নয়, তিনি পশ্চিমবঙ্গের সবারই। অবশ্যই, এটা তো আমি তো জানি, এটা আমি বুঝি। ওটা তোমার মুখ্যমন্ত্রী, সবাই বিজেপিরও মুখ্যমন্ত্রী। হ্যাঁ, কিন্তু বিজেপি ওটা মানে না। তো তোমার হিসাবে আজকের তারিখে দাঁড়িয়ে মানে তোমার পছন্দের নেতা কোনটা, মোদি না মমতা? দেখুন, মমতার উপরে মানে যে বিশ্বাসটা, শুধু এই ভারত নয়, গোটা দেশ, সারা ওয়ার্ল্ডে একদিন করবে, এটা আমার ধারণা। আমি যে স্ট্র্যাটেজি, যেটা আমি নিজে
পড়াশোনা করি একটু বাড়িতে, যে রাজনৈতিক বইগুলো, যেখান থেকে মমতা ব্যানার্জি উঠে এসছে আজকে মাটি থেকে, তো তোমার এই মাটি থেকে যখন মা মাটি মানুষ, এই যে মাটি থেকে উঠে আসা যে মানুষটা আজকে এই জায়গায় এসছে, আগামী দিন আপনি লিখে রাখুন, এই ভারতকে উনিই চালাবেন। তো মোদি মাটি থেকে উঠে আসেনি? দেখুন, আমরা বিজেপি করেছি, তো একদিন বিজেপি করেছি, মোদি করেছি, তা আমি যেটা করি দিনেশটার সাথেই করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রধানমন্ত্রী রূপে দেখতে পারো কি? হবে? অবশ্যই। মানে দেখতে চাও? অবশ্যই। উনি ছাড়া এই দেশকে, এই ভারতবর্ষকে একসাথে সকলকে নিয়ে উনি ছাড়া কেউ চলতে পারবে না। যেমন দেখুন, উনি যদি এই মুহূর্তে উনি যদি বাঙালি হয়ে প্রধানমন্ত্রী হিসেবে, প্রত্যেক বাঙালির একটা গর্ব, অবশ্যই গর্ব, ঠিক আছে, এবং প্রথম ভারতের মহিলার আগে হয়েছে, তার লাগে না। দেখুন, শুধু বাঙালি মহিলা হিসাবে আমি নিজে বাঙালি হবে, তো সেক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে? দেখুন, আমি নিজে বাঙালি, আমি তো সবসময় বাঙালিরই আমি আগে সমর্থন করব, সবাই জানবে আগে। তাহলে আমার দিল্লিতে অনেক বন্ধু আছে, আমার রাজস্থানে সুরাটে গাদা বন্ধু আছে, বোম্বেতে আমার বন্ধু বান্ধব গাদা আছে, যেহেতু আমি ঘুরেছি এলাকা, আমার অনেক বন্ধু আছে, তারা আমাকে এখনো ফোন করে। তাহলে ওরা বলছে, কিছু জায়গায় ওরা বলছে যে ভাই মোদি ঠিক হ্যায়, এই ঠিক হ্যায়, তুমি গলত জায়গায় চলা গিয়া। তাহলে ওরা যে বলছে, ওরা ওখানকার থেকে ওরা ফিল করছে, আমি এখান থেকে আমার ফিল করছি। তাহলে মমতা ব্যানার্জি যদি আজকে প্রধানমন্ত্রী হয়, কেন উনি হিন্দু, মুসলমান, শিখ, ইসাই যত ধর্ম আছে সকলকে নিয়ে কিন্তু পশ্চিমবাংলায় যেভাবে উনি চলছেন, কাউকেও কিন্তু ছেড়ে দিচ্ছে না গো। উনি কাউকেই বলেনি যে এটা বাজে। কিন্তু দেখুন, আজকে গুজরাটে, মহারাষ্ট্রে যে আমি ভিডিওগুলো আজকে দেখছিলাম, বাঙালি দেখলেই অত্যাচার হচ্ছে, প্যান্ট খুলে দেখানো হচ্ছে, দেখছে যে উনি মুসলমান না হিন্দু। আজকে একজনকে কুচিয়ে দিয়েছে কেটে, আমি দেখছিলাম একটু আগে, মুসলিম ছেলেকে। হচ্ছে এরকম হচ্ছে কেন হবে? এটা যতদিন না সেন্ট্রাল থেকে বিজেপি সরবে, ততদিন এটা চলবে। তৃণমূল বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যে আছে, তো তৃণমূল হয়েও তো দাঙ্গা হচ্ছে না, তা তো নয়, এখানে তো বেশি দাঙ্গা। দেখেন, এখানে দাঙ্গা হচ্ছে না, দাঙ্গা লাগানো হচ্ছে। আমরা হয়তো সামনে থেকে দেখছি, কি লাগাচ্ছে, আমরা দেখছি কি যে সামনে থেকে দাঙ্গা হচ্ছে, তাহলে দায়ী কার? তৃণমূলের। মমতা ব্যানার্জি দায়ী সরাসরি দিয়ে দিচ্ছে যে উনি সরকার আছেন, উনার দায়, যা কিছু হচ্ছে উনার দায় হয়ে যাচ্ছে। কিন্তু এটা ভুল হচ্ছে না? আমি RSS নিয়ে গিয়েছিলাম, আমি ওখানে গেছি, দেখেছি, জামালপুর আমি গেছিলাম। দেখবেন ওদের যে বলার, যেহেতু আমিও করেছি একটা সময় দলের হয়ে, আমি নিষ্ঠার সাথে কাজ করেছি, আমিও বুঝেছি, আমি হিন্দু ভাইদেরকে বুঝেছি, আমি অনেক কিছু বলেছি, আমাকে বলতে হয়েছে দলের হয়ে। কিন্তু আমি আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি যে না, বিজেপিতে যে সবাই খারাপ তা নয়, বিজেপিতে বহুত মানুষ আছে। এই যে একটা নাম বলেন সন্দীপ দা, আরো অনেক ব্যক্তি আছে আমার সাথে, যে সবাই যে খারাপ তা নয়, যে সবাই মুসলমানকে ঘৃণা করে, সবাই শিখকে ঘৃণা করে, সবাই একে ঘৃণা করে, তা নয়। কিছু মানুষ আছে, মানুষই নিরপেক্ষ হয়ে কাজ করে। বিজেপিতে সবাই খারাপ নয়, এখন আমি বলছি। তার মধ্যে আপনি একটা উদাহরণ দিলেন যে মোদি, আমি তো আপনাকে বললাম, মমতা ব্যানার্জির সাথে মোদির যাবে না তুলনা যদি আপনি করেন, ওনার সাথে এটা আমি মেনে নেবো না। আচ্ছা, তুমি সাধারণ একজন বুথ কর্মী হয়ে রাজনীতিতে কি মনে হয়, সততা বলে কি কোনো কিছু আছে? দেখুন, সততা বলে যদি কিছু না থাকে, নিজেকে সততা রাখতে হবে। কিছু তো আছে নয়, কিছু থাকেই না সততা থাকে। আমি নিজে যদি সৎ না হয়, তাহলে সততা থাকবে কি করে? আমাকে তো নিজেকে সৎ হতে হবে। কিন্তু তোমার মনে হয় যে আজকে জেনারেশনে যারা রাজনীতি করছে, তারা সৎ মনে রাজনীতি করছে? দেখুন, সৎ মনে রাজনীতি যদি না মনে হয়, তাহলে রাজনীতিতে কেউ আসবে না। রাজনীতিতে যদি সৎ মনে যদি না কেউ করে, না মনে হয়, তাহলে আমি যদি মনে করি যে তৃণমূলে ঢুকেছি, এরা তো সৎ নয়, তাহলে আমি তো আসতাম না। আমি সৎ বলেই তো এসছি, একদম, না আমি আসতাম না। বাপি মির তো বড় বড় ডায়লগ দিচ্ছে রে ইউটিউবে, বলতেই পারে এ তো বিরাট বড় অ্যাক্টিং করছে, এটা বলতে পারে। এটা আমাদের বুথ নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, এটা বুথ নিয়ে কথা হচ্ছে, বুথ নিয়ে কথা হচ্ছে, কিন্তু ওরা কিন্তু এটা বলবে। বুথ কর্মী হিসাবে যখন তোমার এলাকার যদি কোনো প্রবলেম হয়, তো তোমার কাছে আসে, তো তুমি ওই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেলিং করো? দেখুন, যদি এই যে আজকে এসেছিল, আজকে প্রত্যেক দিন আপনি যদি আমার বাড়িতে আসেন,
সকাল 8টার সময় যদি আসেন, আপনি 3টে পর্যন্ত আমাদের কারখানা চলে। আপনি দেখবেন মোটামুটি প্রত্যেকদিন 10-12 জন আমার বাড়িতে ব্যাগ নিয়ে, ছাতা নিয়ে, ব্যাগের ভেতরে কাগজ নিয়ে প্রত্যেকদিন আসা যাওয়া করছে। এবং অনেক মানুষ আছে যে তারা ফিরে চলে যায়, কারণ আমি 4টের পরে বাড়িতে থাকি না। টিম আছে পুরো ইয়ং, যুব যাদেরকে বলা হয়। যে কোনো আমার এই গ্রামের কোনো রকম বিষয়, পারিবারিক অশান্তি, কোনো অন্য বিষয়, যে কোনো বিষয়ে কোনো প্রবলেম হলে ওরা আমার ক্লাবে, আমাদের প্যাড আছে, স্ট্যাম্প আছে, তো ওরা আমাদেরকে চিঠি করে, ঠিক আছে, যে আমার এই সমস্যা, আমরা একটা ডেট দিই ওদেরকে, যে আমরা দেখবো, যদি আমরা পারি এটা ঘরে ঘরে মিটিয়ে দেবো, না হলে আমরা প্রশাসনের কাছে পাঠিয়ে দিই। যেহেতু যদি আমরা এটা পারি, তাহলে আমরা এটা করে দিই ক্লাব থেকে, কোনো পার্টির মধ্যে আমরা যাই না, বাজি ক্লাব থেকেই করি আমরা। এই মুহূর্তে আমার রেজিস্টার মেনটেন হয়, এটা কটা মীমাংসা হচ্ছে, কালকেও একটা হয়েছে, কতগুলো আমরা মীমাংসায় ক্লাবের সেক্রেটারি হওয়ার পর আমি করেছি, আর তার দরখাস্তগুলোই পুরো আমাদের ফাইল করা আছে, যে কতগুলো মেটাতে পেরেছি। আশা করি আমাদের যত করে জমা পড়েছে সব কটাই মিটিয়ে দিই, আমরা কোনো জায়গায় যেতে দিইনি। এবং অনেক জনের আছে তার স্বামী স্ত্রী একটা ছাড়াছাড়ি জায়গায় আছে, আমরা তাদেরকে কিন্তু জুড়ে দিয়েছি। আমরা কিন্তু বিভেদের মানে ভাগের পক্ষে নয়, সংসার যাতে হয় সেই চেষ্টাই আমরা করি। কিছুদিন আগে একটা সংসার ভেঙে যাচ্ছিল, আমরা এটা জুড়ে ক্লাব থেকেই করেছি, আর গ্রামের মানুষ খুব খুশি। আমাকে বলে না, তোর বিচার খুব ভালো লাগে। আমার এই এলাকাটাই সিপিএম আছে, বিজেপিও আছে, বিজেপি বেশি নেই, 2-3 জন এখন করছে শুনছি আমি। আশা করি ওরা চলে আসবে, একটা সময় চলে আসবে, ভোটের আগে সব ঢুকে যাবে। তো ওরা বলছে আমরা এখন থাকি, পয়সাগুলো বাবিদা তো নিতে হবে বিজেপির, যদি সবাই চলে যাও তাহলে বিজেপির টাকাটা নেবো কি করে, তাহলে তোরা যেটা ভালো বুঝিস কর। ওদের বক্তব্য আমাকে জানিয়েছে। তো এই এলাকার মানুষের একটা খুব দেখেছি ভালো, যে রাজনীতি যা করছে, কিন্তু আমি যদি ডাকি তারা কিন্তু যে দলই করুক সব ঢুকে চলে আসে করে। আজকে সারাদিন নিম্নচাপ, বৃষ্টি পড়ছে, আমরা বেশি সময় নেবো না। আচ্ছা, এই যে দল বদল করলে, এই দল বদলে তোমার ফ্যামিলি খুশি? ফ্যামিলির কি রিঅ্যাকশন? তৃণমূলে খুশি হয়েছে, কিন্তু আমাকে বলেছিল যে রাজনীতি আর করা যাবে না। এই জায়গাটা আমি বুঝিয়েছি যে আমি যদি দলে না আসি, অনেক মানুষ কিন্তু আমার প্রতি একটা ফেড আপ মনোভাব নিয়ে চলে আসছে। তোমার এই এলাকার মানুষজন এখন দল বদল হওয়ার পর তোমাকে কি হিসাবে লোক এখন দেখছে, নেতা না দালাল? না, দেখুন, যদি কেউ মনে করে যে বাপি মিরকে দালাল হিসাবে দেখবো, সেটা তো ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে তো জোর করে বলতে পারি না যে তুই আমায় দালাল বলবি না। আমি বলতে পারি কি? আমাকে বলতেই পারে দালাল, কেউ আমাকে চোরও বলতে পারে, কেউ আমাকে আরো খারাপ কথা বলতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার, তার তো ব্যক্তিগত তো অধিকার আমি কেড়ে নিতে পারি না। কিন্তু যারা এই এলাকার মানুষ, তারা কিন্তু জানে আমি দালাল। যদি আমি দালাল হতাম, তাহলে আমার দালালি রেকর্ড এখানে দেখাতে হবে, যে আমি এখানে জমির দালালি করি, না গরুর দালালি করি, না মোটরসাইকেলের দালালি করি, না 4 চাকার দালালি করি। তাহলে আমাকে সেই হিসাবে তারা পুরো তালা ওদের কাছে আছে, ঠিক আছে। তাহলে সেরকম দালালির তো আমার জানা নেই যে আমার কোনো রেকর্ড আছে যে আমি কোনো দালালি করে। পার্সোনাল প্রশ্ন, যদি তুমি কাট করতে বলো তাহলে আমি কাট করে দেবো। মানে পিছন থেকে তুমি কাকে বিশ্বাস করো? এটা আজব প্রশ্ন হয়ে গেল না, এটা অনেকজন আমাকে বলছে যে বাবিদা তুমি ভালো বর্তমানে যে দলটা করছো, ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু মানে ভেতর থেকে তুমি কোন দলটাকে বেশি? দেখো, এখন আমি তৃণমূলে এসেছি, আমি আগেও বলছি, বারবারই একটাই প্রশ্ন মানে কথা আমি বলে যাচ্ছি, যে আমি যেটা করি আমি 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 নিষ্ঠার সাথে করি, যেটাই করি। যখন আমি বিজেপি করেছি তখন আমি নিষ্ঠার সাথে বলেছি যে যদি আমার কিন্তু নেতা হচ্ছে অমুক মোদিজি, তাহলে এখন আমি যেহেতু দল চেঞ্জ করেছি, তাহলে আমার এই মুহূর্তে ভিতর থেকে এখানে আমার এখন ব্লাডে মিশে গেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এখানে আর কোনো সময় কোনো আরো ভেজাল পাওয়া যাবে না। আচ্ছা, এটা না বললেই হয় না, যখন তুমি বিজেপিতে ছিলে তখন কিন্তু বিভিন্ন জায়গায় তুমি প্রচারে গেছো, ঠিক আছে, ভাষণ দিয়েছো, তো সেখানে কিন্তু তুমি তৃণমূল চোর, তৃণমূল হ্যান ত্যান অনেক কথা বলেছো, ঠিক আছে। আর আজকে তুমি কিন্তু সেই তৃণমূলে, তো বিষয়টা কেমন, কিভাবে দেখছো? দেখুন, একটা তুমি তৃণমূলকে অনেক বদনাম করেছো, হ্যাঁ, জোর গলায়। তৃণমূলকে আমি চোর বলেছি। দেখুন, দলীয় ভাবে হয়তো আমি বলেছি, কিন্তু দেখুন, আমি এটা সেই দল নিয়ে প্রচার করছি, আমি বিজেপি করেছি, তাহলে বিজেপি হয়ে আমাকে করতে হয়েছে ওটা ভালো করে। আজকে শুভেন্দুদা তৃণমূলে ছিল, আমরা হয়তো পোস্ট করছি, সেম পোস্ট করছি, তাহলে উনিও দলের হয়ে করেছে, তাহলে উনি কিন্তু তৃণমূল থেকে বহুত কিছু সুবিধা পেয়েছে। আমরা কিন্তু বিজেপি থেকে বলতে পারবো না যে বিজেপি থেকে এই সুবিধা নিয়েছে, আমাকে গাড়ির 1 বছরের একটা তেলের খরচ দিয়েছে,
কি আমাকে 2 লাখ টাকা দিয়েছে, কি 5 লাখ টাকা দিয়েছে, কি 10,000 টাকা দিয়েছে, বিজেপি আমায় দেখাতে পারবে না। কিন্তু যে শুভেন্দু অধিকারী ওই যাকে চেনালো দল, মমতা ব্যানার্জি, তো উনার বাবাকে উনাকে আজ প্রতিষ্ঠিত করেছে, সবকিছু সুবিধা নিয়েছে। নেওয়ার পরে আজকে সে আজকে কি করছে, কি করছে? তৃণমূল খারাপ, তাহলে তাকে কিসের জন্য করছে? দলের জন্য করছে। তো তার মানে কি উনি বিজেপিতে ঢুকেছেন, তাহলে উনি তৃণমূলের যে মানুষটা ইফতারে বড় বড় কথা বলছে, যে মানুষটা বলছে জীবনে এনআরসি করতে দেবো না, অমুক করতে দেবো না, আমি তো ফলো করি, একটা সময় ফ্যান ছিলাম, তৃণমূলও করেছি ওনার সাথেই, ওনার হাত ধরে বর্তমানে মরে যাচ্ছিলাম আমি সেই আমলে, মানে এমন অবস্থা ওনাকে দেখা করার জন্য, বর্ধমান তখন ওভারব্রিজটা হয়নি সেই আমলে। তো সেই জায়গায় আজকে উনি হঠাৎ করে, আমি অবাক হয়ে যাচ্ছি কিরকম হিন্দু হয়ে গেল। আগে কি হিন্দু ছিল না? আগে কি উনি হিন্দু ছিল না নাকি? আমি দেখছি বিজেপিতে ঢোকার পরে একটা হঠাৎ পশ্চিমবাংলায় একজন নতুন বীর পুরুষ হিন্দু বেরিয়ে গেল। তাহলে উনি আগে কি ধর্ম পালন করতেন? আমি এখন রিসার্চ করছি, এটা এই রিসার্চে দেখি, এই রিসার্চ করে কি বেরোই উনি আগে কোন ধর্ম পালন করতেন। না, তোমার নিকটবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা তো তুমি নিশ্চয়ই গিয়েছিলে বিজেপির প্রচারে, ঠিক আছে? আমি নিজের চোখে দেখেছি, শুনেছি, সেই সময় তৃণমূলের নামে তুমি অনেক বদনাম করেছো। তো আজকে তুমি সেই সব জায়গায় যখন যাও তখন নিজেকে কি ফিল? তারা খুব ভালোবাসে আমাকে। কিরকম? যেমন পাল্লাই যাই, যেদিন আমি জয়েন করেছি তার পরের দিন গেছি, তারপরে পরস্পর গেছি 3 দিন। আমার প্রচুর এখনো পর্যন্ত পাল্লাতে অনেক বন্ধু বান্ধব আছে, আমি নাম করছি না, আমাকে দাদা বলে, এখনো ফেসবুকে কমেন্ট করলো দাদা বলে। 26 নির্বাচনের পর দেখা গেল মাস্টার দাঁড় রইলো না, নাই থাকতে পারে, তো তখন কি তুমি দলটা করবে? কেন করবো না? যিনি টিকিট পাবেন তারই লড়বো, এবং যতক্ষণ প্রাণ থাকবে সততার হয়ে লড়বো। যেটা বিজেপিতে আমি যে সময় যে মানে যেভাবে আমি লড়েছি তার থেকে 4 গুণ বেশি আমি সময় দেবো, এবং যা যা করার এই দলের জন্য সব করবেন। একটা শেষ প্রশ্ন, যেহেতু এখন বৃষ্টি চালু হয়ে গেল, আবার তোমাকে বেরোতে হবে, অনেকটা সময় নিয়ে নিয়েছে তোমার আজকে। শেষ প্রশ্ন, তোমার ছেলে আছে তো, আমার মেয়েও আছে, তো তোমার ছেলে মেয়ে যদি রাজনীতি করতে চায় তুমি করতে দেবে? দেখুন, আমি রাজনীতি ঢুকিয়ে যা বুঝেছি, আমি রাজনীতি যেতে দেবো না। রাজনীতি যেতে দেবো কেন? বিষয় হচ্ছে যে রাজনীতিতে যেহেতু মানে কারণ হচ্ছে আমি কিছু আঘাত পেয়েছি ব্যক্তিগত, আমি জানি না ও যদি রাজনীতি করে আমি কি আটকাতে পারবো? ওদের দেখছে বাবা রাজনীতি করছে, ওদের এখন থেকেই দেখি তৃণমূলের ঝান্ডা নিয়ে ভোট দিন করছে। আমার মেয়ে ওইটুকু 2.5 বছরের বাচ্চা, ও করছে ভোট দিন। তাহলে ওদের রাজনীতি বাবা করছে, মানে ওদের এটা, যেহেতু আমি বাড়িতে মিটিং করি প্রত্যেকটা মুহূর্তে, এই জায়গাটায় আমার বসে মিটিং হয়, কর্মীদের নিয়ে বসে আলোচনা করি, তো যদি করে তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মন থেকে চাইবো না। কারণ আমি যে রাজনীতি করতে এসছে, যে আঘাতটা আমি পেয়েছি, যে কষ্টটা আমি পেয়েছি, এটা বেদনাদায়ক। সব দলে এগুলো হয়, এটা আমি তৃণমূলের কথা বলতে পারবো না, বিজেপিতে হয়েছে। তৃণমূলে তো আমি এখন এসেছি, সবে মাত্র 4 মাস হয়তো চলছে, এখনো পেরোয়নি। তাহলে যদি আমার সাথে হয় তাহলে তখন বলবো আমি এটা। তো অশেষ ধন্যবাদ তোমার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। বৃষ্টি পড়ছে, অনেকটা সময় নিয়ে নিলাম তোমার। আর বাপি মিরকে যারা চেনেন, এত বড় একটা মানে শুধু নেতা নয়, একটা বড় মনের একটা মানুষ, যেটা আমি এক্সপিরিয়েন্স করলাম। এছাড়া বাপিদার সঙ্গে আমি অনেক কাজ করেছি, আমরা অনেক বছর ধরে, ঠিক আছে? তো সেই সূত্রে বাপিদাকেও আমি অনেক বছর ধরে চিনি। অসাধারণ একটা মানুষ, রাজনীতির বাইরে মানুষটা কেমন সেটা পরের কথা, বাট মানুষটা কিন্তু অসাধারণ একটা মানুষ। বাট বাপিদাকে নিয়ে আজকে এই দল বদলকে নিয়ে আপনার কি রায় কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ এন্ড জয় বাংলা। থ্যাংক ইউ, নমস্কার।